নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক ওয়েলকাম। সকাল সকাল একটা ব্যাড নিউজ পেয়ে মন একদম ভারাক্রান্ত হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগছে না। ব্যাড নিউজটা মানে পাবার পর আমি কী করবো বুঝতে পারছিলাম না, একাই চোখ থেকে জল চলে আসছিল। মানে তারপর স্নান টান করলাম, একটু এখন হালকা লাগছে। সকালবেলা মানে মেয়ে তো সকালে স্কুল 6টায় চলে গেছে, তারপর গৌতম খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। আমার একদম কিছু ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিলো বলে আমি একটু শুয়েছিলাম। মানে শুয়ে থাকতে তো আমি ঘুমিয়েও পড়েছি বলতে গেলে। ঠিক 10টা 15 নাগাদ একটা ফোন আসে, ফোনেই ফার্স্ট নিউজটা আমি জানতে পারি, এবং জাস্ট আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এরকম একটা অবস্থা। তারপর আমি ওটার ভালো করে কনফার্মেশন পাওয়ার জন্য আরেকজনকে ফোন করি, এবং তখন জানতে পারি সকাল 9টার মধ্যে অলরেডি ব্যাড নিউজটা আমার বর আগে পেয়ে গেছিলো, এবং আমার বরকে বলা হয়েছিল আমাকে যেন জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমার বর জানায়নি। আমার বর আমার কথা ভেবেই আমাকে জানায়নি। জানি এখন একটুতেই আমি ট্রেস্ট নিয়ে ফেলি, একটুতেই ডিপ্রেশনে চলে যাই, তো সেই ভয় আমার শরীরের কথা ভেবে আমাকে জানায়নি। আর কি বলবো, মানে আমি আগে আমার কমিউনিটিতে একবার পোস্ট করেছিলাম, আমি ফেসবুকেও পোস্ট করেছিলাম। ক্লাবে যে শান্তনু আছে, শান্তনুর বৌদি গত 7 বছর ধরে, আমারই এজের, গত 7 বছর ধরে সিকেডি কি একটা ডিজিজে ভুগছিল, যার ফলে দুটো কিডনি নষ্ট হয়ে গেছিলো। তো তারপর ডায়ালাসিস, ওর মা ওকে কিডনি ট্রান্সফার করায়, মানে হিউজ অ্যামাউন্টের খরচা, সেই খরচা আমি বলে বোঝাতে পারবো না। ওরা সর্বশান্ত, এবং কিডনি ট্রান্সফারের পর ওর মাথায় খালি ব্লাড ক্লট হতে শুরু করে দেয়। মানে এরম একটা অবস্থা। ছোট একটা বাচ্চাটা হার্টলি হয়তো 5-6-এ পড়ে, ছোট একটা বাচ্চা মেয়ে, মানে সর্বশান্ত। হাজব্যান্ড হয়ে গেছে, শ্বশুরবাড়ির লোকেরা এবং সর্বশান্ত, সব শেষ ওর ট্রিটমেন্টে। লাখে টাকা গেছে ট্রিটমেন্টের জন্যে। তো আজকের আর আমাদের মধ্যে নেই পলি। প্রথমে তো পলির সাথে আমার পরিচিতি ছিল না, কিন্তু শান্তনু রায় পিয়ালির বিয়ের পর আমি জানতে পারলাম পলি মানে আমারই যত স্কুলের ফ্রেন্ড ছিল তারই বন্ধু, একই কোচিংয়ে তাদের সাথে পড়াশোনা। তো জানার পর একটা ভালো সম্পর্ক যেহেতু হয়েছিল, কথাবার্তা ছিল পলির সাথে আমার। আর সকালবেলা এরম একটা খবর শুনে, এই পলিকে নিয়ে আমাদের ক্লাবে এমনি সবসময় একটা আলোচনা হচ্ছিল, এত অসুস্থ, কী হবে না হবে, ট্রিটমেন্ট কোথায় করবে না করবে, প্রতিনিয়ত শুনতে পেতাম। আর যেহেতু নিজেও আমি ভুগছি, আমি এখন এইসব কথা শুনলে ভীষণ ভয় পেয়ে যাই। কিছুদিন আগে আমাদের পাশের বাড়ি পাপিয়াদি, ওনারও ট্রিটমেন্ট চলছিল ভেলোরে, উনিও মারা গেলেন। ওনার ডেড বডি দেখে তো আমি তো প্রায় 1 সপ্তাহ পুরো অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে একদম শকিং নিউজ ছিল আমার কাছে। আর আজকে সকালবেলা পলির খবরটা পেয়েছি, তো আমি এতটাই দেরি করে খবর পেয়েছি, এমনিও শরীর ভালো না, আমি আর শেষ দেখাটুকু দেখতে যেতে পারিনি। আর যাতে আমি দেখতে যেতে না পারি তার জন্যই গৌতম আমাকে জানায়নি। গৌতম জানে আমি দেখতে যাব এবং আমি আরও অসুস্থ হয়ে পড়বো। বর্তমানে এমনি আমি অসুস্থ, তো জাস্ট আমার কিচ্ছু ভালো লাগছে না। শুধু ওর বাচ্চাটার মুখটা ভেসে আসছে, যে বাচ্চাটা মা ছাড়া কীভাবে বড় হবে। হ্যাঁ, সবাই আছে, সবাই থাকে, কিন্তু মাই হয়। তো যাই হোক, পিয়ালি শান্তনু ভীষণ ভালো, ওরা নিশ্চয়ই ওকে আগলেই রাখবে। তারপর বাবা রয়েছে, ঠাকুমা আছে, দিদা দাদু রয়েছে। তো যাই হোক, ওদের যেন সবার ভগবান ওদের সেই ক্ষমতাটা দেয়, এত বড় একটা দুঃসংবাদ ওরা যেন কাটিয়ে উঠতে পারে। আর আমাকে একবার মার বাড়িতে যেতেই হবে আজকে। কিছু ভালো লাগছে না ঠিকই, আজকে ভাইয়ের জন্মদিন, তো এই বিশেষ দিনটা তো মন খারাপ করে ঘরে পড়ে থাকলে ওইদিকে মা ভাইরা একটু কষ্ট পাবে। তো সুতরাং আমাকে একবার যেতে হবে। এখন রেডি হই, মেয়ে আসলে মায়ের বাড়িতে বেরিয়ে যাব। যদি ওইখানে গেলে মাইন্ডটা একটু চেঞ্জ হয়। প্রথমে তো ফোন করে গৌতমের সাথে খুব রাগারাগি করেছে, আমাকে কেন জানায়নি। তো দেখা যাক, যাই একটু গিয়ে দেখি। সেদিনকে মনটা ভীষণ খারাপ ছিল, ভিডিও করেছিলাম কিন্তু ভয়েসটা আমি এডিটিংয়ের সময় অ্যাড করলাম। আর সেদিনকে মায়ের বাড়িতে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো ওইখানে মা পায়েস আর ধান দুপুদি টেবিল রেডি করেছিল। আর ডোডোবাবু এক্সাইটেড, ভাই কেন নতুন জামা কাপড় পরেছে, ভাই কি ঘুরতে যাচ্ছে, এই ভেবে সে ভাইকে কাছছাড়াই করছিল। জন্মদিন মানেই তো স্পেশাল কিছু হবে, তাই না? মা রান্না করেছে, আর মামন খুব সুন্দর করে ভাইকে থালাটা গুছিয়ে দিয়েছে। মা আশীর্বাদ করছে, পায়েস খাওয়াবে। জন্মদিন মানেই তো মায়ের হাতে পায়েস, গুরুজনদের আশীর্বাদ, তাই না? এই যতই আমরা মডার্ন হই না কেন, যতই যুগের তালে তাল মিলিয়ে চলি না কেন, কেক কাটিংয়ে জন্মদিন এটা আমার ঠিক ভালো লাগে না।
আমাদের ছোটোবেলা কোথায় আর জন্মদিনে কেক কাটিং হতো, মায়ের হাতে পায়েস আর আমাদের প্রিয় খাবারটা মা নিজের হাতে রেঁধে বেড়ে আমাদের সামনে গুছিয়ে দিত। তার যা আনন্দ, এই বুড়ো বয়সে কেক কেটে সেই আনন্দটা একদমই পাই না। এদিকে ডোডোবাবু ভাইয়ের পিছু পিছু, ও হাত ধুতে গেছে সেইখানে অবধি ফলো করে করে গেছে, আজকের ভাইকে আর ছাড়ছে না। তো আপাতত ভাই খেতে বসেছে, একটুখানি ভিডিও করে নিলাম। সে তো বারবার বলছে খাবার ভিডিও করিস না রে, তাও একটু করলাম। একেবারে বিকালবেলা চলে আসলাম, আমি নয়, একদম তোমাদের সামনে মামুন এসে উপস্থিত। মামুন এখন ঘরদোর গোছাচ্ছে। সব সন্ধ্যাবেলা ভাইয়ের বন্ধুরা আসবে, রাতে সব বন্ধুদের ইনভাইট করেছে খেতে। কেক কাটিং পর্ব এখনও বাকি রয়েছে, আর মা করবে রান্না বান্না। তো সব মিলিয়ে একদম সবাই ব্যস্ত, আর ব্যস্তর মাঝখানে আমি ফাঁকিবাজি মারছি, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। মামুন এখন সন্ধ্যা দিতে ওপরে চলে গেছে, আর মা এখানে চিকেন চাপ বানাচ্ছে। চিকেনগুলো ম্যারিনেট করে সকালবেলায় রেখে দিয়েছিলো, এখন চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে, তারপর গ্রেভি করে গ্রেভির সাথে এটা মানে কষিয়ে নেবে। তো তোমাদের কাছে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না। এদিকে এটা কে চিনতে পারছো? মনে হচ্ছে পায়েস চুরি করে খাচ্ছে। আসলে মা ফ্রিজে পায়েসগুলো তুলে রেখেছে যাতে একটু ঠান্ডা হয়, আর হাঁড়ির তলায় যেটুকু পায়েস ছিল সেটা নিয়ে উৎসাহ বসে পড়েছে। এদিকে ফোনে খেলা দেখছে আর এইদিকে পায়েস খাচ্ছে। দেখো, নামেই বর্ষাকাল, সাংঘাতিক গরম, গরমে থাকা যাচ্ছে না। আর এদিকে মায়ের চিকেনগুলো পুরো ফ্রাই হয়ে গেছে, এবারে এই গ্রেভিটা কষিয়ে নিচ্ছে। আর এই গরমে যাতে মায়ের কষ্ট না হয় তাই ভাই অনেকটাই সুবিধা করে দিয়েছে। ভাই বিরিয়ানিটা বাইরেই অর্ডার করেছে, মা শুধু চিকেন চাপটা রান্না করছে। যা অবস্থা, এই কড়াই আর চিকেন চাপ ধরবে না। আরেকটা এখন কড়া, বড় কড়া বের করে এনেছে মা, চিকেন চাপটাকে অন্য কড়ায় ট্রান্সফার করা হচ্ছে। কারণ এতটা চিকেন হয়ে গেছে, মা অতটা বুঝতে পারেনি। মা ছোটো সাইজের কড়া নিয়ে ফেলেছিল, মা ভেবেছিল ওতেই হয়ে যাবে, ওটাতে যেহেতু চিকেন ফ্রাই করছিল। তো আবার কড়া চেঞ্জ করতে হলো, খাটনি বাড়লো। রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখছি উৎসা ম্যাডামের এদিকে পায়েসকে হাঁড়ি একদম পরিষ্কার করে ফেলেছে। হাঁড়ির মুখটা ছোট বলে, হাঁড়ির মুখটা যদি বড় হতো ও নিজের মাথাটাই হাঁড়ির ভিতর ঢুকিয়ে দিত, এইটুকু আমি বুঝতেই পারছি। আর বাসনটা কষ্ট করে আমাদের মাজতে হতো না, মানে যে অবস্থায় ও চেটে চুটে হাঁড়িটাকে পরিষ্কার করেছে। ভাই আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, বলেছিল দিদি একটু রায়তা বানিয়ে দিবি। তো এইখানে আমি আজকের বুন্দির রায়তা বানাচ্ছি, আর একটু রায়তাটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা ঠান্ডা রায়তাটা খেতে ভালো লাগবে। আর বিরিয়ানির সাথে রায়তাটা ভীষণ ভালো লাগে। আর একটু তাড়াতাড়িও করছি, কারণ একটু পরে সব বন্ধুরা চলে আসবে, তখন এইগুলো করাটা মানে ওদের সামনে খুব খারাপ লাগবে। তার জন্য আগে করে ঠরে সব গুছিয়ে রাখছি, কারণ তখন কেক কাটিং টাটিং হবে, সেই সময় আমিও থাকবো, একটু ভিডিও করব, তার জন্য তাড়াহুড়ো করে সব করে নিচ্ছি। রায়তাটা বানিয়ে সবে ফ্রিজে রাখতে না রাখতে ভাইয়ের দুটো বন্ধু চলে এসেছে, রাজ আর কুহেলি, সোনারপুর থেকে এসেছে। তো খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছে, কেকের ওপর ভাইয়ের একটা খুব সুন্দর ছবি। তো ওরা অনেক দূর থেকে এসেছে এবং তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তাই আর অন্য বন্ধুদের অপেক্ষা না করে আমরা কেকটা কাটিং করে নিয়েছিলাম। আর এদিকে ডোডো বাবু সব সময় পাহারা দিচ্ছে যে ব্যাপারটা কি হচ্ছে, স্পেশাল কি, ওইটাই বোঝার চেষ্টা করছে যে আজকের ওর বাবার স্পেশাল কী যে হচ্ছে। হ্যাঁ, সেহেতু একদম পাহারা দিয়ে বসে আছে। তো কেক কাটিংয়ের পর্ব টানাটানি বন্ধুদের সাথে যেটা হয়, কেউ ওর পাশে বসবে, বসে কেক কাটিং করবে। তো লাস্টে ডিসিশন হলো যে মাই বসবে, মা আর মামুন, আর আমরা সবাই ভিডিও করছিলাম। এদিকে ডোডোবাবুও নিজের জায়গা ছাড়েনি, ওই টেবিলের তলায় গিয়ে ঢুকে বসে আছে। ও কেন বাদ যায়, ওর বাবার বার্থডে, হ্যাঁ ওকে বাদ দিলে হবে? তো ও নিজে গিয়ে ওইখানে বসে আছে যে কেক কাটলে সবার আগে ও খাবে। সেটা ভাইয়ের সেকেন্ড টাইম কেক কাটিং। গতকাল রাত্রে অলরেডি 12টার সময় ফার্স্ট কেকটা কাটিং করে নিয়েছে ও ওর বন্ধুদের সাথে, ওর বন্ধুরা এসেছিলো এবং সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করে গেছিলো রাত 12টার সময়। আর এইখানে কেক কাটার পর কেক খাওয়ার পর্ব, ভাই সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছে, তার মধ্যে আমিও ছিলাম। আর আমি সেদিনকে দেখো কিভাবে রয়েছি, একটুও যে বাড়িতে যাবো গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আসবো সেটাও ইচ্ছা করছিল না, যেহেতু বললাম সকালে ওরম একটা ইনসিডেন্ট, মনের ভিতরটা একদমই ভালো লাগছিল না, কেমন একটা হচ্ছিলো, কেমন একটা ভয় ভয় লাগছিলো, কেন কি জানি বুঝতে পারলাম না। আর ইচ্ছাও করছিল না যে একটুখানি বাড়িতে গিয়ে সেজে গুজে আসি। এখানে আমি কেক কাটিং করে প্লেট রেডি করছিলাম, ছিল চিপস, কেক, পায়েস, কোল্ড ড্রিঙ্কস। তো আমি এক একটা করে প্লেট রেডি করে দিচ্ছিলাম, আর মা একটা একটা করে সার্ভ করে দিচ্ছিলো। এখানে আমি মাম্পিকে বলছিলাম যে হাঁ করে কেকটা খান, আর লিপস্টিক উঠে যাবে। তো বলে লিপস্টিক উঠে গেলে আবার পরে আসবো। মাম্পি কিন্তু সাংঘাতিক রিলস করতে ভালোবাসে, সাংঘাতিক রিলস করে, একটা ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে ইনস্টাগ্রামে ওর যা ফলোয়ার্স তার থেকে আমার ফলোয়ার্স কম। আর এখানে ডোডোবাবু চুপি সারে চিপস খাচ্ছে, চিপস। এখানে মামুনের বোন এসেছে,
মামনের বোন সোনাই ওকে একটা করে চিপস দিচ্ছে, আর ও সেই চুপিসারে চিপস খাচ্ছে। দেখো চিপস খেতে এত ভালোবাসে, চিপস পাঁপড়, ও সবাই সবার মতো কেক খেতে ব্যস্ত, ও চিপস খেতে ব্যস্ত। প্রথম অফিস থেকে চলে এসেছিলো আর মা এখানে ওকে কেক পায়েস চিপস দিয়েছিল। আর ও দুপুরবেলা ঠিক মতো ওরও খাওয়া দাওয়া হয়নি, ও শ্মশানে যেতে হয়েছিল ওকেও, যেহেতু পাড়ায় এরম একটা ইনসিডেন্ট হয়েছে, কেউ কি আর চুপ করে বসে থাকতে পারে, একদম অল্প বয়সী একটা প্রাণ এইভাবে হারিয়ে গেল। তো মা এখানে ওকে তাই বলছিল যে তুমি আর ভালো কি মানে অন্য কিছু খাবে, যদি দুপুরে ভাত খাওনি। আমরা সবাই গল্প করতে ব্যস্ত, আর এদিকে ডোডোবাবু ভাইয়ের আড়ালে ওর মাসিমণিকে পটিয়ে চিপস খেয়ে যাচ্ছে, ওর কাজে ব্যস্ত। ওর মাসিমণি একটা করে চিপস দিচ্ছে আর ও খাচ্ছে। এর মধ্যে ভাইয়ের আরও সব বন্ধুরা চলে এসেছে, আর এই পুচকেটা ভাইয়ের একটা বন্ধু আছে সুব্রত, তার ছেলে। তো ডোডোবাবুকে দেখে প্রথমত ভয় পাচ্ছিল, পরে কিন্তু দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিলো। আর ওরাও খুব সুন্দর একটা কেক এনেছিল। এই নিয়ে 3 নম্বর কেক কাটিং করবে ভাই। তো সব স্কুলের বন্ধুরা সব একসাথে এসেছে। আর স্কুলের লাইফের বন্ধুদের সাথে বন্ধুত্বটা সারা জীবনই থেকে যায়। ওই বন্ধুত্বর মতো বন্ধুত্ব আর পরবর্তীকালে হয় না। সবার হাতে ফোন, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে। আমি যে কোথায় গিয়ে দাঁড়াবো বুঝতে পারছি না, যে অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছি যে কেউ না কেউ সামনে চলে আসছে। অনেক কষ্ট করে এক একটা অ্যাঙ্গেল খুঁজছি, কিন্তু সেখানে অন্যজন চলে আসছে। তাও কষ্ট করে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওটা তো আমাকেও তোমাদের সাথে শেয়ার করতে হবে ভাইয়ের জন্মদিনের, তার জন্য অনেক গুতি করে আমিও এর মাঝখানে ক্যামেরাটা অন করে কিছুটা যেটুকু ভিডিও ক্লিপ সংগ্রহ করা যায় সেইটুকুই আমি করে নিলাম। এদিকে খাওয়ার পর্ব চলছে, ভাই তো কেক কাটিং করে যাচ্ছে, আর কেক সবাইকে খাইয়ে যাচ্ছে আর নিজে খেয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো দুজনকে, এটা ভাইয়ের একদম ছোটোবেলার বন্ধু তমাল আর ভাই, দুজনে কেক মেখে দেখো কী অবস্থা। তো এইদিকে আমি আবার ওদের জন্য প্লেট রেডি করছি, মা আমাকে হেল্প করে দিচ্ছে। আমি কেক কেটে কেটে সব প্লেটে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার একটু কোল্ড ড্রিঙ্কস আর পায়েস দিয়ে ওদের একটু সার্ভ করে দেওয়া হবে। এগুলো কেমন হয়েছে মাম্পি? কে করেছে বলতো রান্না? হ্যাঁ, পেট ভরে খেয়েছিস তো? না, ওর পেট পাখির পেট, তৃপ্তি করে খেয়ে নেবে। পাখির পেট খেয়ে একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তোমার লিপস্টিক তো গলে গেছে, তোমার মেকআপ শেষ। আহারে, তোকে বললাম এরকম করে খেতে, হ্যাঁ বড় করে। এটা আমার পিস্তুত ভাই সপ্তর্ষি, আর আমরা তো ছোটো ভাই বলি একে। আর একে তো আগের ব্লগে অনেকবারই হয়তো তোমরা দেখে থেকেছো। তো ও একজন শেফ, এতদিন ফ্রান্সে ছিল, বর্তমানে এখন ইন্ডিয়ায় রয়েছে, আবারও ফ্রান্সে বেরিয়ে যাবে। তো ও ভাইয়ের জন্য বানিয়ে এনেছে শু পেস্ট্রি, যা দারুণ ছিল পেস্ট্রিটা, খেতে বলার মতো না। আর ইয়ামি জিনিসও বানায়, এবং যা বানায় আমাদের টেস্ট করায়। আর এদিকেও ভাইয়ের বন্ধুরা খেতে বেরিয়ে গেছে, এবার ফ্যামিলির লোকজনই খাওয়া দাওয়া করছে, মা পরিবেশন করে দিচ্ছে। এদিকে গৌতম, মেয়ে, সপ্তর্ষি, আর এদিকে সোনাই খেতে বসেছে। এতক্ষণ গৌতমই পরিবেশন করছিল, কিন্তু এখন খেতে বসেছে বলে মা দেওয়া থাওয়া করছে। আর ওদের খাবার পর আমরা বসে পড়েছিলাম। মা একটা লেগ পিস দিয়েছিল, আর চিকেন চাপটা জাস্ট দুর্দান্ত হয়েছিল, মানে একদম মন ভরে গেছিলো, এত টেস্টি হয়েছিল। গৌতম আগে বাড়ি চলে গেছে, আর খাওয়া দাওয়া করে এখন প্রায় 1টা বাজতে যায়। আমি আর উৎসাহ যাচ্ছি বাড়ির দিকে। বাবা অবশ্য এগিয়ে দিয়ে গেল অনেকটাই। শরীর ভালো নেই তো, মনটাও ভালো নেই। সকালের ওই ইনসিডেন্টটা শোনার পর থেকে সারাদিনটা একটা আলাদা মাইন্ড দিয়েই কাজ করেছে। মানে জন্মদিনটা যে মন খুলে এনজয় করবো সেটা আর করতে পারিনি। মাথার মধ্যে সব উল্টোপাল্টা চিন্তা, যেটা হয় স্বাভাবিক। মানুষের শরীর যখন ঠিক হয় না, আর আশেপাশে যখন এরম নিউজ শোনে মানুষ, মানে কিছুদিন পর পর এই ধরনের নিউজ, তখন মনের জোর না আস্তে আস্তে কমে আসে, ভয় গ্রাস করতে শুরু করে দেয় মানুষকে। তো বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি, না এখন একটুতেই হাঁপিয়েও যাই, হাঁটতেও পারি না, পেট এত যন্ত্রণা করে। এখন কী বলবো বুঝতেও পারছি না। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।